দর্শক, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাসির রহমান, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইছি যে আপনারা যখন ক্ষমতা গ্রহণ করেন, দায়িত্ব গ্রহণ করেন, তখন আপনারা বলছিলেন যে একটি বিপর্যস্ত ভঙ্গুর অর্থনীতি আপনারা পেয়েছিলেন, এবং এখন বিরোধী দল বলছে যে অর্থনীতি বিপর্যস্ত অর্থনীতি, আপনারা পুরোপুরি এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। আপনি এর জবাবে কি বলবেন? আমরা যেটা, ধন্যবাদ জনাব সাহেব এবং চ্যানেলের সকল দর্শকবৃন্দকে। আপনার প্রশ্ন উত্তর বলতে হয় যে আমরা যেটা বলেছিলাম 2001 সালে এটা সঠিক, আর এখন আওয়ামী লীগ যেটা বলছে এটা সঠিক নয়। এটা কারণ হিসেবে বলবো, এগুলির সমস্ত স্ট্যাটিস্টিক্স এবং আপনার যে দেশের অর্থনীতির যে আপনার যে ম্যাক্রো স্টেবিলিটি এবং মাইক্রো ইনভেস্টমেন্টের ব্যাপারে যেগুলি হয়েছে, এগুলি আমাদের বলা প্রয়োজন নয়। বাইরে বিভিন্ন ডোনার এজেন্সিসরা তারা যেরকম বলছেন, বিশ্বব্যাংক, IMF, এবং তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা নিয়েছি গত 2 বছরে, দে আর এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট ইট। এবং ওদের কথা বাদ দিলেও আমরা মনে হয় ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টসে আমার তো মনে হয় উই হ্যাভ ইন গ্রেটার এক্সটেন্ট ইন দ্য ব্রডার অ্যাসপেক্ট ওয়েল অফ স্টেবিলিটি হ্যাজ বিন আমরা নিয়ে আসতে পেরেছি এখন যেতে। আর আওয়ামী লীগ বললে এটা বিরোধীদের ক্ষেত্রে তো এরা বলবে বিরোধীদের মধ্যে, এখানে আর কতটুকু বারবার এটা আমরা করতে থাকবো। দি ফ্যাক্টস উইল স্পিক। আমরা একটু ওনার কথা শুনি। আপনারা যে বলছেন, এই কথা উনি যেটি বলছেন যেটি বিরোধিতার জন্য কেবলমাত্র বিরোধিতা, আসলে কি তাই? চ্যানেল আইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এটি আমি তৃতীয়বারের মতো চ্যানেলের এই কর্মসূচিতে এসেছি, এটা আমার জন্য একটি বিরাট সুযোগ। আমি শুরুতে একটু কথা বলে নিতে চাই, এটি আমাদের জন্য বিজয়ের মাস। বাঙালি জাতির 1000 বছরের ইতিহাসে সবচেয়ে যে বেশি বড় অর্জন আমাদের, সেটি হলো আমাদের স্বাধীনতা। এই 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। এই মাসটি আমাদের জন্য যেমন আনন্দের এবং অনেক ব্যথা বেদনার এর মধ্যে রয়েছে। স্মৃতি অনেক সময় মধুর, আবার অনেক সময় বেদনারও ঘটে। এই মুক্তিযুদ্ধে আমরা অনেক, আমার শহীদ, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি নিজে অস্ত্র হাতে নিয়ে। এদেশের সহস্র মায়ের সন্তানদের সাথে যারা দেশকে ভালোবেসে যুদ্ধে গিয়েছিল তাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি। এদেশের কৃষক, শ্রমিক, বস্তি রিক্সাওয়ালা, সশস্ত্র বাহিনীর ভাইয়েরা সবাই মিলে আমরা জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছি। সকলের প্রতি যারা এই যুদ্ধ করতে গিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আত্মাহুতি দিয়েছে, তাদের সকলের আত্মার প্রতি আমি এই বিজয়ের মাসে শ্রদ্ধা নিবেদন করছি। আর আমরা যারা যুদ্ধ করে এই অর্জন আমরা নিয়ে এসেছি, এই গৌরব আমরা অর্জন করেছি, যারা মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রশ্নে আমি আসছি এখন, সেটি হলো যে বাংলাদেশের অর্থনীতি। আমি আমার পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্য, আমার সহকর্মী জনাব নাসির রহমানকে আমি বলতে চাই, 2001 সালের অক্টোবর মাসে আমাদের এই গত নির্বাচন হয়েছিল। 13ই জুলাই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেয়, তারপরে তত্ত্বাবধায়ক সরকার হয়। মাত্র 3 মাসের মধ্যেই নির্বাচন হয়। নির্বাচনের 2 মাস পরে, কিন্তু ডিসেম্বরের শেষের দিক অথবা জানুয়ারির প্রথম দিকে, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জনাব ডক্টর নিকোলাস স্টার্ন, চিফ ইকোনমিক্স, সে দেশে এসেছিল এবং আমাদের ইকোনমিক্স অর্থনীতিবিদ সমিতির একটি সভায় সে একটি বক্তৃতা দেয় এবং বক্তৃতাটি লিখিত। এই লিখিত বক্তৃতার প্রথম পাতার প্রথম প্যারাগ্রাফে তিনি বাংলাদেশের অর্থনীতির সফলতাগুলি তুলে ধরেন এবং তিনি কতগুলি সফলতাকে অভূতপূর্ব বলেন, এবং তিনি বলেন যে শুধু সাউথ এশিয়া না, বিশ্বের উন্নয়নশীল দেশের মানেও এই অগ্রগতিগুলো অবশ্যই প্রশংসনীয়। আমি 2-1টি আপনাকে বলতে চাই। উনি বলেছিলেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এটিকে তিনি প্রশংসা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের জন্য এটি একটি বিরাট অর্জন। উনি বলেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় এটিও একটা বাংলাদেশ একটা বিরাট সাফল্য অর্জন করেছে।
তারপরে উনি বলেছিলেন যে বাংলাদেশের এনজিও এবং গ্রামীণ অর্থনীতিতে যেভাবে একটা ভালো প্রভাব ফেলছে এটি একটা আশাব্যঞ্জক। তারপরে তিনি বলেছেন যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আপনার ছেলে মেয়েদের এনরোলমেন্ট অর্থাৎ ছেলে মেয়েদেরও শিক্ষার হার এটা যেভাবে সমান সমান, প্রায় মেয়ে এবং ছেলেদের স্কুলে ভর্তির সংখ্যা প্রায় সমান, ছাত্র সংখ্যা সমান। তারপরে তিনি বলেছেন মায়ের মৃত্যুর হার, 5 বছরের নিচের বয়সের শিশুদের মৃত্যুর হার এগুলো আশানুরূপভাবে বেশ কমে এসেছে। কাজেই তিনি বলেছিলেন, এবং শেষ আমি জানি আরো ওনার সারা বক্তৃতাটাতে উনি বলেছেন এবং এক জায়গায় গিয়ে বলেছেন, এক সময় যারা বাংলাদেশকে বলেছিল বাস্কেট কেস, তিনি বলেছেন যে বাংলাদেশ হ্যাজ বিন সাকসেসফুল টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট নো লঙ্গার বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। কাজে আমি এটি তো বলবই, তা সত্ত্বেও আমি দু একটি স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি এখনো 24% আসে কৃষি সেক্টর থেকে। সেই কৃষি সেক্টরে, বিশেষ করে শস্য সেক্টরে আওয়ামী লীগের 5 বছরের সরকারের সময় প্রায় 9% মতো প্রবৃদ্ধি হয়েছিল। সেটা অস্বাভাবিক। পৃথিবীর অগ্রগতির প্রবৃদ্ধির মানদণ্ড এটা বিরাট ব্যাপার। এবং 5 বছরে 79 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বেড়েছে, যেটা 81-82 সাল থেকে 96 সাল পর্যন্ত প্রায় 17-18 বছরে বা স্বাধীনতার পর থেকে আমরা 60-70 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বাড়িয়েছিলাম। সেটা আওয়ামী লীগের সরকারের 5 বছরের মধ্যে সেটি বৃদ্ধি পেয়ে 79 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল। আমি বলবো যে অনেকগুলো, আমি অনেকক্ষণ ধরে আমাকে বলতে হবে যে কিভাবে আওয়ামী লীগের সরকারের সঙ্গে আছে সংক্ষেপে বলি। ইনফ্লেশনের কথা যদি বলেন, মানে মুদ্রাস্ফীতি, সেটিও একটা ইকোনমির একটা ভালো ইন্ডিকেটর বা একটা সূচক। এবং আপনার মুদ্রাস্ফীতি হয়েছিল নিচে নেমে এসে সেটা হয়েছিল মাত্র 1.59, অর্থাৎ 1.60 এটা মুদ্রাস্ফীতি অলমোস্ট শূন্য। এখন যদি আপনি দেখেন গত মার্চ মাসে মুদ্রাস্ফীতি ছিল বর্তমান সরকারের 6 পয়েন্ট কত যেন এরকম 6.5 মতো। আমার ধারণা রোজার মাসে যেভাবে পাগলা ঘোরার মতো দ্রব্যগুলো ঊর্ধ্বগতি আমরা দেখেছি এবং মানুষ যেভাবে জিনিসপত্র কিনেছে বেশি দামে এবং মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, আমার মনে হয় এখন যদি এটি পরিসংখ্যান নেওয়া হয় অবশ্যই এটা প্রায় 9-10-এর কাছে আসবে। কাজেই আমার মনে হয় অর্থনীতির যে সকল সূচকগুলো আছে প্রায় সূচকের দৃষ্টিতেই কোন ক্রমে অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি ছিল না। অত্যন্ত একটা স্টেবল ইকোনমি ছিল। আপনার শিল্পক্ষেত্রে ভালো গ্রোথ ছিল, আপনার বিদ্যুৎ, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বলে অবকাঠামো, রাস্তাঘাট, মাত্র আপনার 5 বছরে মানে গ্রামীণ রাস্তাঘাটের পাকা রাস্তা প্রায় ডাবল হয়েছে। আপনার 15,000 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে আওয়ামী লীগের। এখন ওনার কিছু বক্তব্য আমরা, ঠিক আছে উনি বলুক, আমি আরো যদি বলতে বলেন। আমি বলেছিলাম কথা বলছি। নিকোলাস স্টার, চিফ ইকোনমিক্স, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। উনি একটা চিঠি দিয়ে গেছিলেন যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে, আমি শুনেছি ওগুলোতে। উনি লিখেছেন চিঠির মধ্যে যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যে অবস্থা রেখে গেছে আওয়ামী লীগ, সেটা থেকে উত্তরণ করার জন্য মোস্ট এদের আমাদের কাছে এখন অর্থনীতি আছে। এবং আমি শিওর দ্যাট যে দি মিসম্যানেজমেন্ট দি ফাইন্যান্সিয়াল স্পেস বি লেফট বিহাইন্ড, এটাকে ইনশাল্লাহ মানে খুব তাড়াতাড়ি এটাকে ব্যালেন্সে এবং একটা স্টেবিলিটি আমার ব্যবস্থা আপনার সরকার নেবেন। তো উনি একটা চিঠি দিয়ে গেছিলেন এতে। তো আমি কিছু শুনছি এই ব্যাপারে যে উনি কি দিয়ে গেছিলেন, স্টাইনের সাথে কথা বলছেন যেটা। আর দ্বিতীয় যে আমার বলি রাজার সাথে ওই কৃষি ভিত্তিক এবং সমস্ত কিছু অনেক কিছু বড় অ্যাসপেক্টে চলে গেলেন। আমি মনে করছি আপনি ফাইন্যান্সিয়াল রেভলিউশনের বিষয়ে মাইক্রো বা বড় পয়েন্ট আপনি কথাটা বলছিলেন। তো ব্রডার অ্যাসপেক্টসে তো দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপারে যদি কথা বলেন, আমি জানি না 1.6% ইনফ্লেশন বছর বর্তমান সরকার কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষায় এটা বাংলাদেশ ব্যাংক ঠিক আছে মিলে বের করেছে। এর মধ্যে সব বছরের এই ইনফ্লেশনের এইগুলো আছে। রমজান মাসে আপনারা জানেন যে সবকিছুরই একটা কিছু না কিছু দাম বাড়ে সামান্য। রমজান মাস শুধু আপনি কনস্টিটিউট অ্যাজ দি মান্থ ফর যে আমাদের প্রাইস ইন্ডেক্স কি অবস্থায় আছে, কিছুই কমে গেছে আবার।
lot of things have come down again. তো ওইভাবে যদি চলছেরা করতে হয়, ওনাদেরও কিছু সাফল্য আছে, আমাদেরও সাফল্য আছে, ওনাদেরও কিছু ব্যর্থতা আছে, আমরা তো বলতে পারবো না যে হ্যাঁ আমরা 100% সবকিছুতে কারেক্ট হয়ে গেছি। We will not try to claim that. We will also have some drawbacks, ওনাদেরও drawbacks এর ব্যাপার আছে, তার ওনাদের drawbacks একটু বেশি ছিল আর কি। একটু বলবেন, তো ওনাদের সাফল্যের কথা বললেন অনেক কিছু, মানে আমাদের সাফল্যের ব্যাপারে তো আপনারা গত 2 বছরে দেখছেন যে আমরা যদি একটু বলছেন যে আপনার অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে বলছেন যে রাজস্ব আদায় বাড়ছে, রিজার্ভ বেড়েছে, কিন্তু ওনারা বলছেন যে রিজার্ভ বাড়ছে কিন্তু টাকার কোনো ব্যবহার হচ্ছে না, টাকা ব্যাংকে অলসভাবে পড়ে আছে, বিনিয়োগ হচ্ছে না। এটা তো ঠিক না যে টাকার ব্যবহার হচ্ছে না, দেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষজন তো ইন্ডাস্ট্রি করছে, হ্যাঁ, এবং বিভিন্ন ট্রেড এন্ড কমার্স তো চলছে, তো ট্রেড এন্ড কমার্স তো বন্ধ নাই। এখন টাকা যদি বেশি হয়ে থাকে হয়তো ইউজেস তার একটু কম হচ্ছে, কোনো কিছু তো বন্ধ হয়নি। যে যার ব্যবসা করে সে ব্যবসা করছে, যার ইন্ডাস্ট্রি করে সে ইন্ডাস্ট্রি করছে, এবং এভরিথিং ইজ রানিং পারফেক্টলি। ইনফ্যাক্ট মোর আপনি দেখবেন এই যে আপনার এক্সপোর্ট এই গত 6 মাসে 10% হায়ার দেন প্রিভিয়াস ইয়ার। তো কি অ্যাক্টিভিটি নাই, এটা যদি বোঝানো যেতেন অ্যাক্টিভিটি নাই, মানে আমাদের খুলে গেছে কোনো কিছু হতে। এবং আমাদের যে এবার আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট যদি স্টেবল না হতো, আমাদের ডেভেলপমেন্ট বাজেটে আমরা অলমোস্ট 60%, 58% ফ্রম ওন রিসোর্স থেকে দেওয়া হচ্ছে। Where is this money coming from? টাকা ছাড়াই তো করতেছি না, যে সময় যেটা একটু করেছিলাম আর কি। তো এমনিতে আমাদের আমার মনে হয় এভরিবডি নোজ অ্যাবাউট হোয়াট ইকোনমিক সিচুয়েশন আমাদের বর্তমানে আছে, এবং আমার তো মনে হয় কিছু কম বেশি থাকবে। আমরা কোনো সময় আমি ক্লিয়ার করবো না যে আমি এভরিথিং ইজ ফাইন রাইট এমনিটি, তো ড্রব্যাক সবাই থাকবে। এখন আমার 10টার মধ্যে হয়তো 7টা ভালো আছে, 6টা ভালো আছে, 4টা খারাপ থাকতে পারে, উনার 10টার মধ্যে হয়তো 3টা ভালো ছিল, 7টা খারাপ ছিল, এগুলোই থাকতে পারে। ওনার কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনারা যে ক্ষমতা আসবার পরে শুরুতেই বলছিলেন যে আপনারা নিজস্ব সম্পদের উপরে জোর দিতে চান, অভ্যন্তরীণ সম্পদ কি আছে, বাইরের সাহায্যের প্রয়োজন, এবং তখন দাতারা বেশ মুখ ফিরিয়ে নিয়েছিল এরকম কথা আপনারা বলছিলেন, এবং তাদেরকে দরকার নেই সে কথাও বলছেন। এখন আবার দেখা যাচ্ছে যে আপনারা একটু দাতাদের দাতামুখী হচ্ছেন। আমরা নতুন বিশ্ব পরিমণ্ডলে উন্নতি ইকোনমিক কি বলে ফরেন এড কমে আসছে, আর ওনাদের সময় ফরেন এড বেশ কমে আসছে। দাতা গোষ্ঠীর জন্য মিটিং রেট করছে, মিটিং কোনো সময় there was never an announcement how much allocation has been given. তাদের 1 বছরে কোনো সময় বলা হয়নি যে কত দেওয়া হয়ে গেছে, এগুলো তো প্রয়োজন অনুযায়ী সেভাবে দেওয়া হবে। আমাদের সরকার আসার পরে ফার্স্ট এইড কাউন্সিল মিটিং হওয়ার পরে ফার্স্ট স্পেসিফিক কমিটি দিয়েছে যে আমরা যেটা আমি ডেভেলপমেন্ট নিতে নিই ফরেন এড যেটা আমি, তো ফরেন এডে আমরা আপনি দেখতে পাবেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আগে এট ওয়ান টাইম আপনার প্রায় 90% ছিল দাতাদের ফান্ডের উপর নির্ভর করে, সেটাকে আমরা রিভার্স করে 60% আমাদের সময় কিছু করেছে, বাট দে কুড নট গো টু দ্যাট এক্সটেন্ট। তো আমরা থেকে 60% আনিয়েছি, আর 58%। আর ফরেন এড আমাদের অতটা প্রয়োজন হয় না আগের মতো যতটা প্রয়োজন হয়। এখন আমরা যদি বেশি তো দাদার কাছ থেকে, তেমন আমি বলবো যদি সরকার থেকে যদি কিছু এমন কোনো বড় বড় নিয়ে আমরা কোনো সরকার বিদেশ থেকে এখন করে নিচ্ছি না। ওয়ার্ল্ড ব্যাংক কমিটির এডিশনাল নিজেতেই খুশি হই $1 বিলিয়ন তারা প্রজেক্টের জন্য তারা কমিটমেন্ট করেছে। আর যেটা IMF এর কাছে এটা কিন্তু না, দিস ইজ ফর মনিটারি ব্যালেন্স অফ পেমেন্টস টাকে ইয়ে রাখার আর সমস্ত স্টেবিলিটি রাখার জন্য IMF থেকে কিছু অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য। তো দাদাদের কাছে যে আমরা যে অত বেশি করে যাচ্ছি আমি বলবো না যে দাদা, আমার মনে হয় আমরা আগের থেকে একটু কমে ইয়ে করছি তাদের। উনি বললেন আপনার কিছু বলবার আছে না? অবশ্যই না, আমার অবশ্যই বলার আছে। উনি বলেছেন যে অর্থনৈতিক আরো চাঙ্গা হয়েছে, বিভিন্ন দিকে ইনভেস্টমেন্ট বেড়েছে। আনটার্ডের একটা আমি রিপোর্ট সেদিন দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে $790 মিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছিল আওয়ামী লীগ সরকার যখন চলে গেল 2001 সালে, আর সেটি এখন কমে $450 কোটি নেমে আসছে, যেটা আমরা দেখেছি যে 450 মিলিয়ন নেমে আসছে। এবং আমরা এই সরকারেরও পরিসংখ্যান দেখেছি যে 70% এটা কমে গেছে। তো কাজেই এটা তো কিন্তু মিল করে না। যেমন উনি বলছেন যে ট্যাক্স বাড়ানো হয়েছে, ইন টার্মস অফ পার্সেন্টেজ আমরা যদি দেখি
একমাত্র 91-92-তে যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হলো তখন অস্বাভাবিকভাবে আমাদের রাজস্ব আয় বেড়ে গিয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখছি এটা সবসময় 12-13% মধ্যেই থাকছে। এবং এই সরকার এসেও যে এত মেজার নিয়েছে ট্যাক্স নেট বাড়ানোর জন্য, এটা ঠিকই বাড়াইছে, 6% ট্যাক্স পাওয়ার ইনক্রিজ করেছে, 6% কিন্তু ট্যাক্স ডিক্রিজ করছে 5.5%, 5.5%। কেন? তার মানে হলো যে বড় বড় যারা রাজক দল, এদেশের শিল্পপতি এবং এই ভিতরে অর্থনীতির যারা মূল এটাকে ভোগ করে, তারা কিন্তু ট্যাক্সকে ঠিকই ভাগিয়ে দিচ্ছে। নতুন সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা ট্যাক্সের আওতায় এসছে। এটি ভালো, এদিকে আমরা করি না যে তারা যদি জেনুইনলি ভালোভাবে নিয়ে থাকে বা যারা সত্যিকারের ট্যাক্স দেওয়া উচিত তাদেরকে আনতে পারে, সেটা ভালো। কিন্তু আমার কথা হলো যে 6 ভাগ আমরা বাড়ালাম ট্যাক্স দেওয়া লোকের সংখ্যা, মানুষের সংখ্যা, কিন্তু সেখানে ট্যাক্সের আয়টা কমে গেল কেন? আর উনি বলছিলেন যে এরকম এখন বাংলাদেশে কথাটার মধ্যে একটা বিরাট বৈপরীত্য, মানে যেটাকে বলি আমরা ডাবল ইয়ে। কিছুদিন আগেই ওনারা বললেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমাদের বাড়ানোর কোনো বিদেশি অর্থের কোনো দরকার নাই এবং আমরা বিদেশি কোনো সাহায্য নিব না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। সেটি খুবই ভালো, আমরা একজন স্বাধীন জাতি হিসাবে এটা আমাদের জন্য উৎসাহের ব্যাপার। কিন্তু এখন আবার ওনারা গর্ব অনুভব করছেন এবং ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের সার্টিফিকেট নিচ্ছেন, তারা সব বলছেন যে ওনার দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছি বলে তারা প্রত্যেক দেশে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ পৃথিবীর 186টা দেশের উপরে তারা যেতে প্রতিবেদন রাখে। হ্যাঁ, আমাদের জন্য স্পেসিফিক কোনো সার্টিফিকেট থাকে না। একটা আর নাম্বার 2, দাবি বলতে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে যদি এখন কোনো যদি দিতে চাই, ডেফিনেটলি টেকি ব্রিজ করার জন্য যদি আমাদের ডেভেলপমেন্ট দিতে চাই বা পাওয়ার প্ল্যান্ট করতে দিতে চাই, ইকোনমিক পাওয়ার প্ল্যান্ট আমরা প্রাইভেট সেক্টরে করা শুধু আমরা নিতে চাই না। এখন তাদের যদি 0.5% রেটে যদি তারা আমাদের পাওয়ার প্ল্যান্টে দেয় বা ব্রিজ বানানোর জন্য যদি দিয়ে দেয়, ওয়াই শুড উই টেক দ্যাট? আমি একটি উদাহরণ দিই, আওয়ামী লীগের সাথে ওনাদের সরকারের পার্থক্যটা কোথায়? আওয়ামী লীগের সরকারের মূল এটাই ছিল, টার্গেট ছিল গ্রামীণ অর্থনীতি, গ্রামের সাধারণ দরিদ্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনা, এবং সেটি ছিল দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির পল্লী অর্থনীতিকে চাঙ্গা করা। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ 5 বছর অনেক সফল হয়েছিল। জনাব নাসির রহমান সাহেব, আমরা সিঙ্গাপুরে আইএমএফ এর একটা ডায়লগে গিয়েছিলাম, সেখানে শ্রীলঙ্কার প্রতিনিধির একটা সুন্দর রিপোর্ট দিয়েছে। তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং আপনার আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী তারা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করেছে, তারা কনসেশনাল রেটে তারা আপনার বিদেশ থেকে সাহায্য পেয়েছে, তারপরেও তাদের দারিদ্র্য কিন্তু কমে নাই, দারিদ্র্য আরো বেড়েছে এবং প্রগ্রেসিভলি দারিদ্র্য বেড়েছে। কি একটা অদ্ভুত, যেটি বাংলাদেশের বেলায় প্রযোজ্য। আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে একমাত্র আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আপনার 96 সালে, তখন এই দেশে দারিদ্র্য ছিল 47-50 ভাগ, সেই দারিদ্র্য এখন কমে আপনার 44 ভাগে এসছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য আমরা নিয়েছি, বিদেশি সাহায্য নিয়েছি, দারিদ্র্য কিন্তু কমে নাই, দারিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি বেড়েছে। আপনারা বলছেন আপনারা রুরাল উপরে ইয়ে করেছেন, আমরা কৃষির উপরে দিতে হবে, আমাদের বাজেটে কৃষির উপরে রুরাল দারিদ্র বিমোচনের উপরে নাই দারিদ্র বিমোচন। দেখেন দারিদ্র বিমোচন হয়েছে কিনা, আপনি দেখেন যে চালের দাম আবার বেড়েছে, কেমন বাড়ে না আমি বলে দিচ্ছি আপনাকে। চালের দাম বেড়েছে না কমেছে? চালের দাম বেড়েছে, আমাদের সময় অনেক বেড়েছে। হ্যাঁ, তো কৃষকের হচ্ছে আর কি, কৃষকরা বেশি পাচ্ছে না। কিন্তু এটি কৃষি কিন্তু একটা সাংঘাতিক কঠিন অর্থনীতি, আপনাকে আমি বলি, এটা উভয় সংকট। দেশের সাধারণ মানুষ তারা সবসময়, যারা ভোক্তা, তারা চায় যে কৃষি পণ্যের দাম কমুক, তারা যাতে কম পয়সা কিনতে পারে। কিন্তু আবার যারা চাষি, উদ্বৃত্ত চাষি, সারপ্লাস ফার্মার, যারা উদ্বৃত্ত চাষি, যারা বেশি উৎপাদন করে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের চিকিৎসা, অনেক সাংসারিক অনেক কর্মকাণ্ডের জন্য, তাদের কিন্তু আবার আপনার তারা চায় যে পণ্যের দাম বেশি থাকুক। কাজে এটার মধ্যে একটা ব্যালেন্স হওয়া দরকার, একটা সমতা আসা দরকার। সেটি করতে গিয়ে সরকারকে অত্যন্ত ভালো পলিসি নিতে হবে। সেটি আওয়ামী লীগের সময় প্রতি বছরই আপনার তারা করতে কি বেশি দামে চাষির কাছ থেকে আপনার খাদ্য কিনে নিতে, খাদ্য সংগ্রহ একটা ভালো প্রাইসে, যেটা বাজার দরের চেয়ে একটু বেশি থাকতো, চাষিরা খাদ্য সাপ্লাই দিয়ে তারা সেখান থেকে ভালো একটা দাম পেত। আর সাথে সাথে আপনার ভোক্তারাও আবার মোটামুটি একটা তাদের সহনশীল দামে তারা চাল কিনতে পারতো বা সাবসিডি দিত। 11 এবং 12 টাকার মধ্যে কোনোদিনই 12 টাকার বেশি চালের দাম যায়নি অনেক সময়। আমি নিজে 20 টাকা 22 টাকা কেজি চাল কিনেছি। এবছর এক চালের তো এক এক দাম আছে, এক এক দাম। কিন্তু আমি বলছি যে একদম মোটা চাল যেটি সাধারণ মানুষ যেটি খায়, সেটি 16-17 টাকা কেজি ছিল।
16-17 আপনাদের সময় নো, আমাদের সময় না। আপনাদের সময় 15 টাকা ছিল? নো, অসম্ভব। 15 টাকা ছিল না। আপনি দেখেন এটা 12 টাকা, কোনোদিনই 12 টাকা 12.5 টাকা বেশি ছিল না। এটি এই আপনারা আসার পরে গত 1 বছরে আপনার এটি 16-17 টাকা পর্যন্ত ছিল। একটা ইন্ডিকেটর দিচ্ছি, 31 লক্ষ টন চাল আপনারা আমদানি করেছেন আপনার এই 30শে জুন পর্যন্ত, গত ফাইন্যান্সিয়াল ইয়ারে। গত অর্থ বছরে আপনারা 31 লক্ষ টন খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করেছেন, এবং এর জন্য আপনাদের ট্যাক্স কমাতে হয়েছে, এর জন্য আপনারা এলসি মার্জিন কমাইছেন। আপনারা খাদ্যশস্য ট্যাক্স এমনি নেই না, ট্যাক্স ছিল, এটা আরো কমিয়ে নিয়ে আসছেন, এবং আপনারা এলসি মার্জিনও কমিয়ে দিয়েছেন। তাদের চালের দাম অনেক বেশি ছিল আপনাদের সময়, এখনো আছে। এবং আজকে বাজারে আমি কালকে কথা বলে দেখেছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুডের সাথে, তিনি বলেছেন যে আমরা স্যার এবার চাল কিনতে পারবো না। কেন কিনতে পারবো না? মানুষের ক্রয় ক্ষমতা কি বাড়ছে? মানে দাম বাড়লে তো ক্রয় ক্ষমতা বাড়লে তেমন একটা সমস্যা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জনাব জিল্লুর রহমান সাহেব, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি আরেকটি পরিসংখ্যান দিচ্ছি আপনাদেরকে। সেটি হলো যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, একজন সারা বাংলাদেশের এটি অ্যাভারেজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে থেকে, সেখানে বলা হয়েছে যে একজন চাষি বা একজন শ্রমিক সারাদিন কাজ করে 5.47 অর্থাৎ প্রায় 5.5 কেজি চাল কিনতে পারত। যেদিন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেদিন একজন কৃষক 3.5 কেজি চাল কিনতে পারত সারাদিন কাজ করে তার মজুরি থেকে। এই গত 2 বছর এটি কমে আবার প্রায় 4 কেজির কাছে চলে আসছে। কাজে সেটা একটা ভালো আপনার সূচক। আপনাদের সময় কত ছিল সেটা? এটা 5.47, 5.5-এর মতো ছিল। এটা আমাদের সময় কি হয়েছে? এটা কমে 4-এ চলে আসছে, প্রায় 4-এর কাছাকাছি। 4.5 ছিল কখন বলছেন আপনি? এটা 95-96 যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয়, তখন এটি ছিল 3.5 কেজির মতো। তখন আরো বেশি দাম ছিল। চালের দাম বেশি ছিল না। একজন চাষি কাজ করে, একজন কৃষক, একজন মজুরি পেত, সেটা দিয়ে সে কাজ করে, সারাদিন কাজ করে যে টাকাটা পায়, কারণ চালটা তার জন্য একটা বড় ইন্ডিকেটর। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি তার আয়ের বেশিরভাগ খরচ করে খাবার কেনার জন্য। বিদেশিরা কিন্তু সেটি ওয়েস্টার্ন বা ডেভেলপ কান্ট্রিতে তারা বেশি খরচ করে, অন্যান্য খাবার জন্য তারা খুবই কম পার্সেন্টেজ তাদের আয় খরচ করে থাকে। কাজে এটা আমাদের দেশে অর্থনীতি তো ইকুইপড হয়ে আসছেন, আমি তো এইভাবে ইকুইপড হয়ে আসি। হ্যাঁ, আমি যদি এটুকু ইকুইপড হয়ে আসতাম, আই কুড হ্যাভ আনসার্ড ইউ মোর প্রপারলি ইন দিস রিগার্ড। তো এগুলো তো আমি আপনাদের আছে, ঠিক আছে, এবার আপনি তো অর্থনীতির আছেন, আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স নেই ভাই, এগুলো আমি এগুলো আপনাকে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আপনি কি বলতেছেন? যদি অনেক গবেষক বলেন যে পরিসংখ্যান, অনেকেই বলছেন আজকাল যে পরিসংখ্যান যেগুলো আছে অধিকাংশই সঠিক নয়। সঠিক না হলে এটার মধ্যে আমাদেরকে চলতে হবে। যারাই দেশের এই এত বড় দেশ, প্রতি বছর আপনার 40-45 প্রায় 50,000 কোটি টাকার বাজেট হয়। এই বাজেটটি হয় এই পরিসংখ্যানের উপরেই। এই দেশ ঠিক আছে, আমি বলছি সেটি সরকার করুক কিংবা বিরোধী দল করুক বা অন্য কোনো গবেষকাই করুক, পরিসংখ্যানগুলো অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয় না। কৃষি একটা উনি বলছিলেন যে বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, এটি হিসেব দিয়েছে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ, এবং বৈদেশিক বিনিয়োগ কমবার জন্য কয়েকটি বিষয়কে বলা হয় যে রাজনৈতিক অস্থিতিশীলতা, করাপশন প্রশাসনের বিভিন্ন টায়ারে এবং পলিটিক্যাল লিডারদের, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এই তিনটির সঙ্গে তো এগুলোর একটা সম্পর্ক আছে। আপনি কি মনে করেন যে পরিস্থিতি অনুকূলে আছে বৈদেশিক বিনিয়োগ হবার জন্য? বৈদেশিক বিনিয়োগ বাড়া কমা এটা কোনো দেশের কোনো ইন্ডিকেশনের ক্ষেত্রে না। কোনো বছর কম হবে, কোনো বছর বাড়বে। হ্যাঁ, এটি যে প্রত্যেক বছরই যে সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এমন কোনো ইয়ে না। ইট ইজ অলসো নট অ্যান ইন্ডিকেটর whether the country's financial situation ভালো আছে না খারাপ আছে। বাট বৈদেশিক বিনিয়োগ সেখানে বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান তো একটা দিয়েছিল, প্রেস কনফারেন্স করলো, সেখানে তো উনি আমার ঠিক মনে হয় কত মিলিয়ন ডলার, মানে কত পার্সেন্ট বেড়েছে উনি একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন, উইচ ইজ মাচ হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার্স ইয়ে। তো ওনাদের ওখানে এফডিআই কি ছিল, আর ওখানে এফডিআই ওখানে হয়েছে কি, ওনাদের সময় অয়েল অ্যান্ড গ্যাসে কিছু কোম্পানিগুলো বিনিয়োগ দিয়েছিলেন, বুঝতে পারছেন? ওইগুলো এই সময় বেশ অনেক এসেছিল। তো দোজ আর ওয়ান টাইম ম্যাটার্স। হ্যাঁ, এখন অয়েল অ্যান্ড গ্যাসে আর ওরকম নাই এক্সপ্রেশন দেওয়ার জন্য। তো ওইগুলিকে যদি অ্যাড করেন তাহলে 761 মিলিয়ন হইতে পারে, বড় কমই হয়েছে, না ছিল হয়তো। কিন্তু কথা হলো যে এখন তো ওইটা অলরেডি একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এই যে আপনার শেল অয়েল বা কেমন বা যে সমস্ত বিদেশি কোম্পানি মনে করেন যাদেরকে দিয়েছে, তারা তাদের ইনভেস্টমেন্ট অলরেডি করেছে। তো ওইটা অ্যাট দ্যাট পয়েন্ট টাইম হয়তো তারা একটা বেশি ইনভেস্টমেন্ট ছিল। তো ওইটা তো দ্যাট ইজ নট ইন্ডিকেটর। এটা তো অয়েল অ্যান্ড গ্যাসে তো সারাক্ষণ সারা বছর 25 বছর করে আসতে থাকবে না। বৈদেশিক ইনভেস্টমেন্ট এফডিআই যেটা হলো যে
ফরেনার ইনভেস্টমেন্টরা এসে ইন্ডাস্ট্রি কি করেছে এখানে, সার্ভিস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কি করেছে, দ্যাট শুড বি দ্য রিয়েল ইন্ডিকেটর। হঠাৎ করে অয়েল এন্ড গ্যাসে এসে হঠাৎ করে $200 million নিয়ে আসলো ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি নন। তো ওইটা জিনিসটা ওনার যে $761 million বলছেন আর আমাদের সবাই $450 million, তো একটু আমি তো জানি না, ওনার কাছে সেই আমাকে বিশ্লেষণ দেখতে হবে যে $761 million মধ্যে অয়েল এন্ড গ্যাসের কত আছে আর রিয়েল ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইন্ডাস্ট্রি কতটুকু আছে। আর আমাদের এখানে তো $450 million যদি হয়ে থাকে, ইট ইজ কমপ্লিটলি অন ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে তার নতুন কোনো অয়েল এন্ড গ্যাসে তেমন একটা আসেন, যদি এসে থাকে তার সামান্য একটা ওটা এক্সিস্টিং গুলো নিয়ে রাখতেছে। তো দ্যাট ইজ দ্য কোর FDI ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ কামিং ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফর সার্ভিস ইন্ডাস্ট্রি। অয়েল এন্ড গ্যাসে যে টাকা আসে সেটা আমার এখন কিছু হয় না, এককালীন ওটা একটা এককালীন ম্যাটার। ওই জিনিসটা অ্যাড করলে তো তাহলে তো হ্যাঁ সামঞ্জস্য তো একটু হবেই না। একটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সিমেন্ট ফ্যাক্টরি। এই সিমেন্ট ফ্যাক্টরিতে আমরা সিমেন্ট প্রোডাকশনে অলমোস্ট আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, মোর দেন স্বয়ংসম্পূর্ণ, এবং এটি আওয়ামী লীগের সরকারের সময়, আমাদের সরকারের সময় এটা হয়েছে। আপনি ধরা বলেন না প্লিজ, হ্যাঁ many cement industries are now almost all cement industries are now running at 50% capacity. এত গ্রোথ করেছে, এত ইনভেস্টমেন্ট দিয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রি দিয়ে, মোস্ট অফ দেম আর নাও রানিং at 50% capacity। আর এটা সরকারি না, আপনাকে আমি বলছি এটি কিন্তু সরকার, আর যদি লাভলি বেসরকারি থাকে, আপনি যদি ক্রেডিট দিতে চান যে এত সিমেন্ট ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হয়েছেন, এটা একটা ড্রব্যাকের ব্যাপারটাও চালা করে না দরকার। অবশ্যই আমার দরকার 10টা ইন্ডাস্ট্রি সেখানে 20 বসে আছে বা 20টা 50% প্রোডাকশন করছে। আর 2 বছর পরে যদি লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি প্ল্যান্ট যখন প্রোডাকশন আসবে, তখন এই যে আপনার মার্জিনাল যে সিমেন্ট ফ্যাক্টরিগুলি যেগুলো আছে প্রাইভেট থেকে, এদের অবস্থা আরো তাড়াতাড়ি আসবে। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি এইভাবে, আজকে আওয়ামী লীগ যদি সরকারে থাকতো, দেশের উন্নয়ন অবকাঠামো তৈরির জন্য রাস্তাঘাট, তারপর আপনার সার্ভিস সেক্টর যেটা বলছেন বা যে কনস্ট্রাকশন, বিল্ডিং, রিয়েল এস্টেট, এগুলো যেভাবে হতো, সিমেন্টের ডিমান্ড অনেক বেড়ে যেত। যেহেতু আপনারা উৎপাদন খাতে এবং অন্যান্য কনস্ট্রাকশন ইয়েতে কোনো আনতে পারছেন না, হ্যাঁ সেইভাবে প্রাণ সৃষ্টি করতে পারছেন না, সেই জন্য সিমেন্টের দিক কমে গেছে। আরেকটি আমি বলি, সেটি হলো যে আপনি আন্তর্জাতিক বাজারে ঢুকতে পারেন, আপনি এক্সপোর্টের জন্য আপনি করেন, দেখবেন যে এই দেশে সিমেন্ট এই দেশ থেকে বিদেশে এক্সপোর্ট হবে। আমি বলছি যে প্রাইভেট সেক্টর ম্যাটার, এখন যদি কোনো ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করতে চায় করতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি ইন্ডাস্ট্রি 100 টাকা বলছেন, আপনি বলছেন আমি ইন্ডাস্ট্রি করে দিচ্ছি না, আমার দরকার হলো 20 টাকা, আর যদি ফ্যাক্টরি হয়ে 80 টাকা, এটা আমাকে আপনার অর্থনীতি স্থবির হয়ে গেছে, এই স্থবির অর্থনীতিতে আপনি এই হলো ক্লাসিক, আপনার এই স্থবির অর্থনীতিতে আপনার সিমেন্ট আপনি ব্যবহার করবেন না, সিমেন্টের তো গাড়ি এখনো চলে, রিক্সা এখনো চলে, অর্থনীতি স্থবির হয়নি না, অর্থ স্থবির অর্থনীতিতে আপনি দেখেন নতুন কোন শিল্প হচ্ছে কিনা। কেউ যদি বলে স্থবির অর্থনীতি, আমাদের বলার কিছু নেই। আদমজির মতো শিল্প আপনারা বন্ধ করছেন, এটার জন্য কি করেন? তার জন্য আপনারা অল্টারনেটিভ কি করেছেন আমাকে বলেন। হচ্ছে তো বলছি আপনাকে চিনি শিল্প, বাংলাদেশে একটা কৃষি পণ্য ভিত্তিক, এই চিনি শিল্প এই দেশে বন্ধ হয়ে যাবে। এটা নতুন শিল্প করছেন না, অথচ আপনার শ্রমিকদের পেটে লাথি করে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে। আর কি মুশকিল ব্যাপার, নতুন ইন্ডাস্ট্রি আধুনিক যুগগুলো একটা বন্ধ করে ডেইলি সরকারের 2 কোটি টাকা করে ডেইলি সংস্থা দিয়েছে। এই 2 কোটি তারা নিজেরা পর্যন্ত বুঝতে পারছে যে কতটা ইট ওয়াজ আ ড্রেইন অন আস। এবং নতুন শিল্প করতেছে না, হ্যাঁ সুগার ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরে কেউ সুগার ইন্ডাস্ট্রি নাই, ওয়াই কেন নাই? এটা যে প্রফিটেবল যে প্রাইভেট সেক্টর কেউ করতে পারে না। আজকে এত বড় বড় সুগার ইন্ডাস্ট্রি, কত বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, প্রাইভেট সেক্টরে কেউ সুগার ইন্ডাস্ট্রি করছে না কেন? বিকজ সুগার ইন্ডাস্ট্রি একটা সুগার ইন্ডাস্ট্রি করতে 200, 250, 300 কোটি টাকা বছর, এবং আমি বলি 250 কোটি টাকা প্রাইভেট সেক্টরে কম্পিউটার টেক্সটাইল করতেছে, তো সুগার ইন্ডাস্ট্রি করতে পারবে না। আর আমাদের যে সরকারি যে সুগার ইন্ডাস্ট্রি, দিস আর অল অফ 1950s and 60s মেশিনারি, হ্যাঁ এগুলো শেষ। আর সুগার ইন্ডাস্ট্রি করে অনেক ইনভেস্টর দেখছি হয়তো যে ইট ইজ নট এ ফিজিবল থিং হতে করার, মানে একটাও হয় না। কারণটা হলো কি, সুগার এই আখ আপনার হয় কোথায়? উত্তরবঙ্গে, যে জমিতে আপনি অন্য কোনো ফসল করতে পারবেন না, ধান হবে না, ভুট্টা হয়েছে না, না ভুট্টা ভালো হয় না। সুগার হলো কত বড় খুবই হলো আপনার খরা সহিষ্ণু ফসল, ওই খরার মধ্যে টিকে থাকতে পারে। এই বালি জমিতে, কম উর্বরা জমিতে আপনি কুষার হয়, সেই জমিতে চাষিরা করে। এবং আপনি যদি এটাকে সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসেন, আওয়ামী লীগ কতগুলো পদক্ষেপ দিয়েছে, আপনি কি করেছিলেন, আপনারা কি করেছিলেন? আমাদের সময় 2 লক্ষের বেশি উৎপাদন হয়েছিল আপনার এই সুগার ইন্ডাস্ট্রিতে। আপনার ক্ষমতায় আসলে ঠিক আছে, আপনার কষ্ট প্রদর্শন ছিল 10,000, ইম্পোর্ট করে খরচ পড়তো 8,000 টাকা। কথার কথা আমি বলছি, শোনেন, আওয়ার
লোয়ার কস্ট আমি আপনাকে বলি, থাইল্যান্ড, ব্রাজিল, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে সমস্ত চিনি রপ্তানিকারক দেশ আছে, প্রত্যেকটি দেশ তারা সাবসিডি দিয়ে এই চিনি, পৃথিবীর সকল কৃষি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, তারা এই দেশে এসে আমাদের উপদেশ দেয়। আমাদের দেশ চিন্তা করা, আমার থাইল্যান্ড, ইন্ডিয়া এবং ব্রাজিল, ভিয়েতনাম, এরা হলো মেজর এক্সপোর্টার ইন দা সুগার ইন্ডাস্ট্রি। তখন থেকে আপনার সাবসিডি এবং ডাম্পিং প্রাইসে তারা বিক্রি করছে। আপনি ডাম্পিং প্রাইসে কিনেন না, তাহলে দেখবেন যে আপনার চাষিরা মূল্য পাবে এবং এই দেশের চিনি শিল্প আপনার ডাম্পিং প্রাইসের উদাহরণ দিচ্ছি। ইন্ডিয়া গত বছর ইন্ডিয়া তারা কিনেছে, ওদের ফুড কর্পোরেশন মানুষের কাছ থেকে, চাষিদের কাছ থেকে কিনেছে প্রায় $240। সেই চাল তাদের গুদামে রাখার জায়গা নাই। সারা না আমরা চালের কথা বলছি, গভর্নমেন্ট চাল, সেটা $100 করে তারা সাবসিডি দিয়ে এক্সপোর্টারদের বলছে তোমরা পৃথিবীর যে কোনো দেশে পারো এটা বিক্রি করে দাও। আমাদের পলিসি খাবেন না, অখাদ্য খাওয়ার মতন চলছে। অখাদ্য যাই হোক, বিভিন্ন দেশে আমাদের ইন্ডিয়া থেকে এসে অখাদ্যওয়ালা চাল করে এসে আমরা ধরা খেয়ে বসে আছি। ইন্ডিয়ার কথা তো বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে বলেই ক্ষমতা এসছেন, আবার তো দেখা যায় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি। আপনি ইন্ডিয়ার চালের এক্সপোর্টের কথা বললেন, ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন, ইন্ডিয়ার বিপক্ষে তেমন বেশি কিছু বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে বলেন আর সারা বাংলাদেশ আসিয়ে দিচ্ছেন ইন্ডিয়ান ম্যাচ থেকে শুরু করে চিনি, চা, আমরা বাসায় দিচ্ছি সব কাপড় আমরা বাসায় দিয়ে দিচ্ছি। How can you stop a border which is 4,500 kilometers? আপনি পারবেন না, আমরা পারবো না। আর 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা ব্যালেন্স কমায় আনতেন, দেখলাম কোন সরকার অ্যাপ্রিসিয়েট করতাম, 1,000 কোটি টাকা কমিয়ে আনতেন, তাহলে জাতি বলতো যে হ্যাঁ বিএনপি ইন্ডিয়ার সাথে ট্রেড ব্যালেন্স কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসছে। আনতে পারেন না, এইটা রিসিভ করতে পারবেন না, কিন্তু আমরা কোনোভাবে কি করতে পারবো না, ইন্ডিয়ার সাথে ট্রেড ব্যালেন্স, আমি ইনফর্মাল যে ট্রেড ব্যালেন্স আপনি পারবেন, আমি পারবো না, কিন্তু আমি তো চেষ্টা করছি কমানোর জন্য। আমি কি চেষ্টা করছি না, আপনার বলবো আপনি চেষ্টা করছেন না, কেমন আপনি আমরা তো রেজাল্ট চাই, ফল চাই, আমরা তো ফল পাচ্ছি। আরো আদমজির কথা বলছেন, আপনারা পলিথিন এরকম যে শিল্প কলকারখানা বন্ধ করেছেন, পলিথিন বন্ধ করলেন এবং এই কলকারখানাগুলো প্রায় পলিথিন উৎপাদনকারী ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। তো অনেকে বলছেন যে এগুলো আপনাদের পূর্বে কোনো পরিকল্পনা ছিল না, যে কারণে আপনারা তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে বন্ধ করেছেন। আপনারা বলছেন যে জুট সেক্টরকে আপনারা প্রাধান্য দেবেন, সেক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। আমি পলিথিন তো আপনার পরিকল্পনাহীনতা বা সমন্বয়ের অভাব লক্ষ্য করা গেছে এইসব ক্ষেত্রে। আমরা তো যখন দেখলাম যে পলিথিন বন্ধ করে জুটের ব্যাগের উপরে এবং জুট প্রোডাকশনের ইয়েতে, জুটের ব্যাগ তৈরি করার ব্যাপারে জুট মিলগুলিতে প্রোডাকশন বাড়ানো হলো এবং বিভিন্ন বাজার টাজারে জুটের ব্যাগ কিছু পরিমাণ দেখা গেল। এখন কিছু কাপড়ের ব্যাগ দেখা যাচ্ছে, জুটের ব্যাগ তেমন একটা দেখা যায় না ইয়েতে। আর পলিথিনের ধরনের পলিথিনের এই যে পৃথিবীর সব বেশি পলিথিন, আমরা যে পলিথিন গুলো ব্যান করেছি, থাইল্যান্ডে আপনি শপিং করতে গেলে পলিথিন ব্যাগ আছে, সব জায়গাতে এই পাতলা পাতলা পলিথিন। বাট দ্য পয়েন্ট ইজ ওদের ওখানে পলিথিন রিসাইকেল করার সিস্টেম আছে, আমাদের রিসাইকেল করার সিস্টেম ছিল না, যার ফলে আজকে আমাদের সমস্ত স্টোরেজগুলি এবং যে ডাম্পিয়ারগুলিতে একদম পলিথিন হয়ে সমস্ত বাইক কিছু অবস্থা হয়ে গেছে। তো এটা বন্ধ করে তো সময় উচিত ছিল। কিছু লোক এফেক্টেড হয়েছে, বাট দ্য এনভায়রনমেন্ট, একটা যে এনভায়রনমেন্ট আমরা থাকি সেটাকে যদি আমরা প্রোটেকশন না করি, কিছু লোকের ব্যবসায়িক লাভের জন্য আমরা পুরো এনভায়রনমেন্টকে নষ্ট করি। একসঙ্গে ব্যবসা করবার সুযোগ দিলেন, তাদের ব্যবসাটা যখন হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন বিকল্পের ব্যবস্থা না করে। না, এখন বিকল্পের কাছে তারাই নিজের মতন বিকল্পের ব্যবস্থা চলে আসবে। হ্যাঁ, তারাই নিশ্চয়ই বিকল্প তারা নিশ্চয়ই গিয়েছে। এবং আমার পলিথিন দরকার, এই যে বললাম আমরা হুজুরের বাঙালি, ওই একটা যেখানে 5টা ইন্ডাস্ট্রি লাগে সেখানে 50টা গিয়ে হাজির হয়ে গেলে তাহলে তো যা হবার তাই হয়। সিভিল ইন্ডাস্ট্রিতে তাই একই অবস্থা, যেটা কথা বলছিলাম। তো এখন বলে যে কিছু ওভার এক্সেস পলিথিন ফ্যাক্টরি হয়ে গেছিল এবং পলিথিন ফ্যাক্টরি সেট আপ করা তো কোনো ব্যাপার না। এবং এর মধ্যে আবার পলিথিনের মধ্যে আপনার স্মাগল হয়ে একটা কোম্পানি বন্ড লাইসেন্স নিয়েছে, সে পিপি খালি পলিথিন বানানো যায়, পলিথিনের 5টা ধরনের পলিথিন বানানো যায়, সে বানায় একটা বানায়, কিন্তু বাকি 5টার র মেটেরিয়াল কিনে এনে ওগুলিকে বাজারের ডিউটি ফ্রি বাইরে বিক্রি করতে আমি নিজের টাকা সামান্য একটু করে রাখতে পারি যেতে করে। তো ওইগুলি জিনিসকে কন্টেন করতে হয়েছে, স্মাগলিং তো র মেটেরিয়ালস, পলিথিনের র মেটেরিয়ালকে স্মাগলিং কন্টেন করার প্রয়োজন ছিল। তো পলিথিনে অল্টারনেটিভ চলে যাবে ইয়েতে। তেমন কিছু বলার নাই, আমরা অবশ্যই এই উদ্যোগকে অভিনন্দন জানাই। পলিথিন বন্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এটাকে যদি আমরা মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারি, এটা জাতির জন্য খুবই একটা ভালো উদ্যোগ। তবে আমি যে পয়েন্টটাতে বলতে চাচ্ছি সেটি আমার মনে হয় আমরা অসমাপ্তই। দেশে আজকে শিল্প কারখানা হচ্ছে না কেন? এটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,
চরম তার আগে আমি সেদিকে যাচ্ছি না, তার আগে প্রশ্নটা করছি, তার আগে প্রশ্ন, আপনি যে সাফল্যের ইতিহাস আমাদেরকে বললেন, আমাদের জনগণ কেন আপনাদেরকে তাহলে নির্বাচনে, গত নির্বাচনে প্রত্যাখ্যান করলো? সেটি একটি খুবই ভালো প্রশ্ন, আমার কাছে যাবো না। সেটি হলো যে আমরা জনগণকে, আপনারা জানেন যে গত নির্বাচনে একটা যিনি ইস্যুকে নিয়ে আসা হয়েছিল, সেটি হলো যে সন্ত্রাসীদের বলেন না, না সন্ত্রাসী না, সন্ত্রাসী ছিল গত নির্বাচন, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি। আমার মনে হয় যে দুর্নীতি এদেশে আগে ছিল, এখনো আছে, কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগের সময় দুর্নীতি অনেকাংশে কমিয়ে নেওয়া হয়েছিল। এবং আমি মনে করি গত জনগণ এখানে একটা জনগণ আমাদের প্রত্যাখ্যান করছে, এটা আমরা মনে করি না। সে ব্যাপারে আমাদের দল থেকে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরেছি, আমরা ডকুমেন্ট দিয়েছি যে নির্বাচনটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে, এবং এখানে অবশ্যই জনগণের এই আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই। এবং একটা অপপ্রচার, আপনি জানেন যে টিএনের মতো একটি পত্রিকা ইয়ের মাধ্যমে আজকে যে তৃতীয় ধারা নিয়ে আসছেন আমাদের সামনে ডক্টর বদ্রচৌধুরী, উনি অবশ্যই একজন সম্মানিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, একজন ডাক্তার, চিকিৎসক, কিন্তু তা সত্ত্বেও উনি কিভাবে দেশে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন। উনি নাকি, আমি দেখি নাই, নিজে শুনেছি, টেলিভিশনে বলেছে যে এক হাতে গীতা আর এক হাতে কোরআন, আপনারা যদি আওয়ামী লীগে ভোট দেন তাহলে আপনারা এই কোরআন থাকবে না, গীতা থাকবে। আজকে আপনি ওটা প্রস্তুতি করে চলে যাচ্ছেন। আমি আপনার সাফল্যতা থাকতে আপনারা 160টা সিট থেকে 58 সিটে নেমে গেলেন কেন? আমরা তো মেনে যাই নাই, এটা আমি বললাম। তাহলে তো আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দিয়ে পারফেক্ট হবে না। আন্তর্জাতিক সবাই ভালো করে, আপনি ভালো করে জানেন যে আন্তর্জাতিক সবাই খুব ভালো হয়েছে, বিভিন্ন মোস্ট ফেয়ারেস্ট ইলেকশন অফ অল টাইমস। ইলেকশন আপনাদের দৃষ্টিকোণ থেকে, আপনার দলকে আমি মিন করছি। এই যে সাম্প্রদায়িকতা এবং অনেকগুলো ইস্যু যেভাবে অপপ্রচার করে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন দেখেন এই দেশটা যে বাঁশখালী, আমি বলি যে বাংলাদেশের সভ্যতা, আমাদের অর্জন, সকল কিছু বাঁশখালীর আগুনে পড়ছে। আমি নিজে বাঁশখালীতে গিয়েছিলাম, 11 জন মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এইরকম বর্বরতা, এইরকম নির্মমতা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। 3জন দিনের একটা শিশু সহ, হ্যাঁ ঠিক আছে, আপনি মনে করছেন সরকার খণ্ডন করতেছে বা কোনো ইয়ে করছে, আমরা কি এটা করছে না? কিন্তু সরকারের এটা যদি ব্যর্থতার জন্য সরকার সাম্প্রদায়িকতাকে বেশি উস্কিয়ে দিচ্ছে, তার ফলশ্রুতিতে এটি একটা প্রক্রিয়া। এবং দুর্নীতি আপনারা গ্রাসরুট লেভেলে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছেন, দুর্নীতি এখানে হবে। আপনি নিজেও তো একটা দুর্নীতি দেন, কিরকম ভিত্তিম, আপনি নিজে আপনাকে কিভাবে করা হলো? একজন কন্ট্রাক্টর, সে 20 কোটি টাকার কাজ পেয়েছে, নিশ্চয়ই সরকারের আশীর্বাদ ছাড়া পায়নি, কোন সরকারের একটা অংশ ইউনিটের আশীর্বাদ নিয়েই সেই 20 কোটি টাকার কাজ পেয়েছে। এবং সেই অংশটি, এটি যদি আপনি বলছেন যে এটা আমার বিরুদ্ধে অপপ্রচার, সেটি যদি সত্য হয়, তাহলে যে এটি করছে তার পিছনে একটা বিরাট শক্তি আছে, এবং সেই শক্তিটা করছে, সেটি আমরা করি না, আওয়ামী লীগ করে না, আপনাদেরই দলের ভিতরের একটা শক্তি এটি করছে, এবং তার সাথে কিন্তু দুর্নীতি জড়িত। কাজে সন্ত্রাসের মূল হলো আপনার দুর্নীতি। আপনাদের সমিতি, আপনারা এটা ঢাকার জন্য গিয়ে একজন ব্যবসায়ী, সেটা তার অধিকার। আমাদের সংবিধানে এটি প্রত্যেকটি নাগরিকের অধিকার, যে কেউ আইনের আশ্রয় নিতে পারে, যে কেউ যা কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনলো, সেই অভিযোগের প্রেক্ষিতে আপনারা তাকে গ্রেফতার করে তারপরে তার বিরুদ্ধে 7-8টা মামলা দিয়েছেন, পত্রপত্রিকায় ভালো ভালো মামলা। তার শুনেন, আমি বলছি যে দেখেন, আমি জানি না এটা হয়তো সাপেক্ষ, আমার সঠিক কোনটা দেখি আমি সেটা বলতে চাই না। উনি বলছেন ভালো করেছেন, জনগণ রায় দিয়ে। না, ওনাদের সময় দুর্নীতি ছিল না নাকি? না, আমি বলছি না যে দুর্নীতি ছিল, ওনাদের সময় কি সরকারি মন্ত্রকের দুর্নীতি ছিল না? না, দুর্নীতি থাকলেও, দুর্নীতি হয়তো বা ছিল, কিন্তু খানাতে আমাকে দুর্নীতি লাভ নেই। কাছের ঘরে কিভাবে আমরা থাকি? আপনি কাছের ঘরে থেকে আমাকে ডিম মারিতে লাভ নাই। কাছের ঘরে আমি অবশ্যই নাই, এটা ঠিক না। না, এটা আপনি কাছের ঘরে থেকে আমাকে ডিম মারে লাভ হবে না। আপনার ঘরে আপনি ডিম পাবে, আমি কাজ আপনি ভাঙা শুরু বলেন। আপনি বলেন যে স্পেসিফিক এগুলো হিসাব নিকাশি করতে গেলে বহুত যাবে যেতে। স্বাধীন করছি কারো কাছের ঘরে ঢিল দেওয়ার জন্য না। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি একজন নির্বাচিত এমপি। আমি মনে করি সঠিক তথ্যের ভিত্তিতে আমি কথাবার্তা বলছি, এবং আমাদের সরকারের সময় অবশ্যই দুর্নীতি অনেক কম ছিল, যার জন্য আপনার উন্নয়নের সফলতা এটা মানুষের ঘরে ঘরে গ্রাম বাংলায় পৌঁছেছে। এবং মানুষ এই জন্যই তো আপনাদের গ্রামে গ্রামে গ্রাম বাংলা পৌঁছে
আপনাদের রেজাল্টের অবস্থা জানিয়েছিল ইলেকশনের ব্যাপারে তো আপনাকে আমি বললাম নির্বাচন যেটি হয়েছে জনগণ রায় দিয়েছে, ওনারা কি করেছেন জনগণ তার রায় দিয়েছে। আপনারা অঙ্গীকার করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি প্রধান এজেন্ডা ছিল ব্যক্তিগত নির্বাচনে এই দুটি, কিন্তু এখন ওনারা তো বলছেন পত্র পত্রিকায় ছাপা হচ্ছে, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এবং আপনাদের দলের অভ্যন্তর থেকে কেউ কেউ বলছেন বা আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন শীর্ষ স্থানীয় ব্যক্তিত্বরাও বলছেন যে এই দুক্ষেত্রেই সরকার সাফল্যের তো পরিচয় দিতেই পারে না, বরং অনেক ক্ষেত্রে আরো বেশি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আপনি আজকে সন্ত্রাস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কয়েকটা জিনিস একটু বোঝা দরকার আমাদের। উই নিড টু অ্যাপ্রিশিয়েট দ্য ম্যাটার। একটা হলো দেশের জনগণ এখন আমার মনে হয় স্ট্যাটিস্টিকের ভিত্তিতে 140 কোটি ছাড়িয়ে গেছে, 14 কোটি 14 আমার কত মিলিয়ন 14 কোটি টাকা, এবং ঢাকা শহরের ভিতরে প্রায় 1.5 কোটি পপুলেশন, 1.5 কোটি পপুলেশন, অলমোস্ট 1.5 কোটি পপুলেশন, এবং আমরা ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের রিসোর্সেস অ্যাবসলিউটলি লিমিটেড। আমাদের পুলিশ বাহিনী এখনো 1947 যে 303 রায় পুলিশ করছিল। আমাদের ফার্স্ট টাইম সরকারে গেছিল, আওয়ামী লীগ সরকারে গেছে, এইবার আমরা সরকারে আসার পরে তাদের একটুখানি মডার্নাইজ করার চেষ্টা করছি। এটার জন্য তো আমরা বাইরে থেকে করে 8 পাই নাইটে করা, নিজস্ব টাকায় করতে হবে। পুলিশ কে মডার্নাইজ করার চেষ্টা করে। আপনি এই যে সন্ত্রাস দমন করবেন বা সন্ত্রাস ধরবেন, এগুলো তাকে পুলিশকে দিয়ে করতে হবে। আজকে আমি যে পুলিশ নিয়ে আছি, কালকে এই পুলিশ নিয়ে থাকবেন। হ্যাঁ, আজকে ওনারা জ্বালাচ্ছেন ইয়েতে, ওনার সময় তো এই সন্ত্রাসের কি অবস্থা ছিল ইয়েতে, এবং সেটার কারণে তো একটা ইয়ে, এবং ওনাদের যে এপিটম অফ সন্ত্রাস যে বদফাদার জেনারেল হাজারকে আজকে পত্রিকা দেখেন ওনারা দল থেকে বের করার একটা ইয়ে করছেন, প্রক্রিয়া করছেন, যার জন্য একটা ফ্যাক্টরের জন্য ওনাদের আজকে ইয়ে হয়েছিল। তো এখন হলো যে সন্ত্রাস এই 15 কোটি 14 কোটি মানুষের মধ্যে আপনি কি মনে করেন যে আমরা একটা ইউরোপিয়ান সোসাইটি এক্সপেক্ট করা উচিত, যে এখানে কোনো মার্ডার নাই, রাজধানী নাই, কোন নাই, কিছু নাই, এভরিবডি ইজ ফাইন, খুব সুশান্তিতে আছে? এটি কি সম্ভব? সেটি সম্ভব নয়, এটা সম্ভব না। আপনি মাত্রার মধ্যে থাকা। এখন কথা হলো যে আপনি অনেক সেদিনকে দেখেন ঠিকাদারকে নিয়েছে, ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, এটা একটা সন্ত্রাসী, দ্যাটস ট্রু। বাট অনেক জায়গায় আমরা দেখবেন যে সন্ত্রাসের এই এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসী ভাগাভাগি নিয়ে মারপিট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। বাট ইনোসেন্ট লোকে মারা যাচ্ছে, আমি দেখুন অফকোর্স ইনোসেন্ট লোকে মারা যাচ্ছে। আবার কারোর সাথে কারো ব্যক্তিগত রেশারেশি আছে, এই সারা ওর কাছ থেকে টাকা পেতে করেছিল, সামথিং লাইক দ্যাট কিছু করেছে। তো এই ধরনের তো আইন শৃঙ্খলা অবস্থা পৃথিবীর প্রত্যেক দেশে আছে। শিকাগোতে আপনার প্রতিদিন কটা লোক মারা যায় আপনারা দেখেন, এখনো স্ট্যাটিস্টিক আবার 5-6 পিপল ডাইজ ইন শিকাগো, নিউইয়র্কে। হ্যাঁ, ওখানে কি প্রত্যেকদিন রেড ব্যানারে হেডলাইনে কি আসে নাকি যে আজকে অনেক মারা গেছে? এভরিডে about 2 couple of people is dying by gunshot। সেদিন একটা বাঙালি ছেলে কেন বললো, আপনারা শুনেছেন, এই যে নিউইয়র্কে আপনার দোকানের মধ্যে বসেছিল যে, হ্যাঁ, জিনিস নিয়ে গুলি করে দিয়ে চলে গেছে পেশনা দিয়ে। তো সেখানে কি সন্ত্রাস আইন শৃঙ্খলা ভঙ্গ করে গেছে হতে পারে? তা আমরা তো কে চায় বলেন যে সন্ত্রাস ইয়ে করতে? উই আর ট্রাইং। আপনারা প্রত্যেকদিন টিভিতে দেখছেন আমাদের এই যে আইন শৃঙ্খলার যে বিভিন্ন মিনিস্ট্রিয়াল কমিটি আছে, এইগুলি এই যে দ্রুত বিচার আদালত করা হয়েছে, এইগুলি যাদের স্পেসিফিক যেগুলি আছে এগুলি ট্রাইং, কতগুলি ইয়েতে আপনার ইয়েতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অনেকগুলি ইয়েতে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এগুলি ইমপ্লিমেন্ট যদি সুপ্রিম করতে যেটা আছে এগুলি ইমপ্লিমেন্ট হবে। তো এভরিবডি ট্রাইং সিনসিয়ারলি। কে চায়? আপনি কি মনে করছেন যে আমরা সন্ত্রাস চাই, সন্ত্রাস হচ্ছে, আমরা হাত মুখ বন্ধ করে বসে আছি? আমরা ট্রাইং ইট। Let them, I will let me finish before it. Let them come into our city tomorrow. Do you think they will be সন্ত্রাস? তারা is it possible? এখন ওনারা পাইছেন যে হ্যাঁ সন্ত্রাস, ওনারাও যদি নেক্সট ইলেকশনের পরে যদি আবার যদি ক্ষমতা আছে, ওনারা তো এইভাবে তো ই করতে পারবেন। ওনারা কি ইউরোপিয়ান সোসাইটি মেনটেন দিতে পারবেন? তারা দিতে পারবেন যে ইউরোপিয়ান সোসাইটি মানে কি? কোনো মার্ডার নাই সেখানে, কোনো নাথিং ভাইস, নো ভাইস এভার দেয়ার। তো we are trying, the government is trying utmost. আপনারা দেখেন এখন ব্লক ট্রেড হচ্ছে বিভিন্ন এলাকাতে বন্ধ করে করে, দেখছেন আপনার ব্লক ট্রেড করা হচ্ছে। ব্লক ট্রেড করে তাহলে এই একটা ব্লক ট্রেড করলে কবে কোন জায়গায় ব্লক ট্রেড হচ্ছে জানে না, অত অস্ত্র নিয়ে আগে বলবে আজকে কালকে এখানে নিতে হবে, বিভিন্ন মেকানিজম বের করা হচ্ছে এই করার জন্য। এবং এমনি তো বেশি হলো আমাদের শহর ঢাকা কেন্দ্রিক একটু সন্ত্রাস বেশি হয়ে গেছে, এবং তেমন একটা কিছু তেমন একটা ইয়ে নেই। তো আমরা যদি ঢাকার যদি এটাকে কন্ট্রোল করতে পারি ইনশাল্লাহ ইয়েতে
মোটামুটি সন্ত্রাস আমরা নির্মূল এবং বেনিফিট সিনসিয়ারলি খামাকে আমাদের পিছনে লেগে থেকে ইটস পয়েন্টলেস। হ্যাঁ, নিজেরা কালকে এসে আসলে লেগে থাকতে পারবেন একই অবস্থা। কিন্তু আপনারা প্রতিশ্রুতি দিয়ে আসলেন সন্ত্রাস বন্ধ করবেন, আওয়ামী লীগের সময় খুব সন্ত্রাস ছিল, কিন্তু গ্রামে গঞ্জে শহরে, আপনি ঢাকার কথা বলছেন, প্রত্যেকটা গ্রামে যান, একটা স্কুল, এই গণতন্ত্রের কথা বলেন, পার্লামেন্ট তো ফাংশন করে না, সেখানে কোনো কমিটি নাই সেগুলো আমি এই মুহূর্তে যাচ্ছি না, স্ট্যান্ডিং কমিটি গুলো করছেন 2 বছর পরে। গ্রামের পল্লী বিদ্যুৎ, গ্রামের আপনার এই কি বলে পল্লী উন্নয়ন সংস্থা, তারপরে স্কুল কলেজ, এগুলোতে কোথাও কোনো নির্বাচন নাই, কোনো জনপ্রতিনিধি নাই, আপনাদের দলের সন্ত্রাসীরা সমস্ত কিছু দখল করে জেলা শহরগুলিতে আপনার টেন্ডার যে কোনো আমাকে দলের কথা শুনেন, আমি শেষ করি। ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বলেন, এলজিডি বলেন, প্রত্যেকটা ইয়েতে সেখানে কোনো টেন্ডার হয় না। আমার টাঙ্গাইলে আপনাদের বিএনপির এরা লিফলেট দিয়েছে যে 14 কোটি টাকা 7 কোটি টাকা টেন্ডার থেকে 80 লক্ষ টাকা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে, এবং সেই চাঁদা নিয়ে ওগুলো বিক্রি ইয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, মন্ত্রীকেও সেখানে অভিযুক্ত করা হয়েছে। কাজে সন্ত্রাসের মূল হলো কি? আপনারা বলছেন যে আপনারা খুব চেষ্টা করছেন আন্তরিকভাবে, এটাকে আমি অবশ্যই অভিনন্দন জানাই, কিন্তু সাথে সাথে এটিও আমি আপনাকে বলতে চাই যে আপনারা আন্তরিকভাবে যে চেষ্টা করছেন, সেই আন্তরিকতা আমরা কোনো ফল পাচ্ছি না। দেখা যাচ্ছে যে সন্ত্রাস আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এটা দেখলেন অমর একজন জামাল করেছে, আপনার অপহরণ করেছিল, তার একজন আসামি পুলিশ কাস্টডিতে মারা গেছে, তারপরে পরশুদিন আরেকজন মারা গেছে, কয়দিন আগে আপনার এই আরেকজন এরকম পুলিশ কাস্টডিতে মারা গেছে। সারা দেশে একটা অরাজকতা। কাজে এখানে সন্ত্রাস, আপনি বলছেন যে আমাদের পাশের দেশ তো ভারত, আপনি কলকাতায় যান, কলকাতায় তাদের তো অর্থ দারিদ্র আমাদের চেয়ে অবস্থা খুব ভালো না, তারপরেও তো সেখানে এরকম আমাদের দেশের মতো সন্ত্রাস নাই। দিল্লিতে যান, দিল্লিতে যত সন্ত্রাস নাই। থাইল্যান্ড আমাদের পাশের দেশ বা অন্যান্য যে সকল দেশ আছে, কোন দেশেই তো এরকম সন্ত্রাস নেই। আপনারা ক্ষমতায় এসে সন্ত্রাসটাকে একদম গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছেন। সেদিন আপনারা অনেক সময় বলেন যে আমরা এগুলো বলি, ইকোনমিক্স পত্রিকা সেখানে একটা হেডিং উঠেছে যে ক্রেক মেল্টিং পট এগুলো বাংলাদেশের মাইনরিটিরা, এখানে যারা অফিয়ার, আমাদের হিন্দু, খ্রিস্টান এবং বলছেন একটু আগে বাসকালের কথা বলছেন, আপনি এই বিষয়ে চিন্তা করেন। ইকোনমিক্সের মতো পত্রিকায় এই ধরনের জানেন সব সামারি করা পৃথিবীর সব দেশে কি হয়েছে, কি হয়েছে ইকোনমিক্স মেল্টিং পট, মানে ক্র্যাক মেল্টিং পট, তার মানে যে কোনো মুহূর্তে এটা বাস্ট করবে, এবং যে কোনো মুহূর্তে এটা এই যে এখানকার যারা এবং সন্ত্রাসের কারণগুলো কি? সন্ত্রাসের কারণগুলো হলো একটা লুটপাটের অর্থনীতি। সারা দেশে আপনার একদম একটা স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে গভর্নিং বডি আপনার প্রথম দখল করে নিয়েছে, অবশ্যই অবশ্যই। আর আপনাদের সবাই নির্বাচন হয়েছে, নির্বাচন হয়ে গভর্নিং বডি, গভর্নিং কমিটি হয়েছে। আপনি নিজের হাইলি এডুকেটেড পারছেন, আমাকে ওই যে আমাদের সন্ত্রাসী হিসেবে গভর্নিং, আমার নিজের টিপিক্যাল আপনারা দলের নেতা না, যে আপনি যেখানে কথা বললেন টিপিক্যাল দলের নেতা বিশ্বাস করেন। হ্যাঁ, তো আমি আপনার কাছে এটা আশা করি না। আপনি আপনাকে আপনারা দুজনেই এবার সংসদে, আমার আমি ফার্স্ট টাইম উনি বলছিলেন যে সংসদ কার্যকর হচ্ছে না এবং আপনারা কার্যকর করছেন না, একটি আপনার এক্সপেরিয়েন্স কি? উনি বলছেন কমিটি করবো, কমিটি তো করছি আমরা। হ্যাঁ, একটু দেরি তো হয়েছে, ওনারা নাম দিচ্ছিলেন না, ওনাদের নাম দেওয়ার জন্য না দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী ওয়েট করতে করতে আর কতদিন ওয়েট করবেন। আমরা সংসদ হওয়ার পরে আমরা এই 1.5 বছরের মাথায় করেছি, ওনারা তো করতে করতে 2 বছর নিয়ে গেছিলেন, জন্য যাতে সংসদের কাছে টেনে নিচ্ছেন, ওনারা দূরে দূরে থাকছে। আচ্ছা, এখন এটা তো আপনারা সবাই জানেন ভালো, এই খামাকে এক কথা নিয়ে দাঁড়িয়ে ওনাদেরকে কেন আমরা দূরে সরে দিতে যাবো? ওনারা সংসদে এসে কথা বলবেন, আমরা তো আমাদের নিজেরই তো খারাপ লাগে যে এই যে ডান দিকের চেয়ারগুলি তো খালি আছে, মজা লাগে না, আমাদের উদ্দীপনা হয় না দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আমি বলবো আমাদের ব্যক্তিগত সংসদ বিষয়ে আমার বলি না, খাওয়া খাওয়ার জন্য বুঝিয়ে কি পেঁচাল শুনলে এদের ভালো লাগে না, ওরা থাকলে আমাদেরও যাওয়ার একটা ইচ্ছা হয়। তো ওনাদেরকে কেন আমরা আনতে যাবো না? এমন কি করছি যে ওনারা পার্লামেন্ট যাবেন? এইটা এই কালচার যদি পৃথিবীতে এত ডেমোক্রেটিক, এখন তো অলমোস্ট অল কান্ট্রি আর ডেমোক্রেটিক, হ্যাঁ, খালি কয়েকটা দেশ বাদে। এই কোথায় আছে আপনার ইভেন্ট পার্লামেন্ট বয়কট করার সিস্টেম? আপনি বলেন, এই কালচারটা ওনারা 1995-এ শুরু করলেন। হ্যাঁ, একটু রোগ ছড়ালে আমার যদি সর্দি হয় আপনারও লাগতে পারে, আমাদেরও সর্দিটা লেগেছিল আমাদের সময় কিছুটা। ইউ অলওয়েজ গেট পিক ব্যাক উইথ হোম কয়েন, একটা কথা আছে না? তো আমরা হয়তো করেছিলাম কিন্তু, বাট দিস শুড নট বি টার্নড ইনটু কালচার ফর রিজনস পার্লামেন্ট। আপনি জানেন না এখন আমাদের কোন প্রতিনিধি কি বলছেন, ওনারা
সরকারে থাকতে। না না, কি বলছেন, একজন সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে এরকম অশ্লীল ভাষা, ঠিক আছে, দুজন প্রতিমন্ত্রী, একজন মাননীয় সংসদ যেভাবে অত্যন্ত খারাপ ভাষা, নোংরা ভাষা, আপনারা সুক্ষমতা থেকে আপনারা হাউসে বসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে কি ধরনের যে অশ্লীল ভাষায় কথা বলছিলেন, আমরা কি করছিলাম? বলেন সবকিছু যদি বলেন আমরা যা করছি আপনারা তাই করবেন, তাহলে এদের সংসদ চলবে। তারপরে বললেন ভালো কিছু করেন আপনারা, আমরা ভালো উদাহরণ তো সৃষ্টি করছি, কিছু করলেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের এক প্রধানমন্ত্রী না হয় কি বলছে না বলছে, সেগুলো তো স্পিকার সাহেব এক্সপান্স করে দিয়েছেন পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজেস। দিস ইজ দ্য প্র্যাকটিস। এখন তাকে হাত জড়ো করে মাপ চাইতে হবে, না আমি যাবো না। আরে ও বলতে একটা কথা বলছে না, যদি অবজেকশনের কথা বলে থাকে, the speaker has expunged that and maybe he said I'm sorry for it. সেটা বলে না কেন? না আমি জানি না সেটা বলে না কেন। মাননীয় প্রতিমন্ত্রী বলছেন যে আপনারা সংসদে গিয়ে এই কথাটা বলেন, ওনাকে মাপ চাইতে হবে, সেটাও সংসদে বলেন, উনি সংসদে জবাব মাপ চাইতে হবে সংসদে, সংসদের বলেন যে আমাদের এক অনুষ্ঠানে বলেছেন আপনার বাইরে বলবেন। আর এটা তো সিলি কথা না, এটা হলো যে আপনি সংসদে এসে বলেন না, এটা ঝগড়ার ব্যাপার। আপনি যদি আন্তরিকভাবেই চান যে এটা ভুল করেছি আমরা তার জন্য ক্ষমা প্রার্থী, সেটা যে কোনো সময় বলে দেওয়া যায়। এটা নিয়ে আমার মনে হয় যে অনেক কথা হয়েছে। সেটা তো আপনি বললেন। হ্যাঁ, আমরাও কেন সংসদে যাবো না? আমি নির্বাচিত হয়ে আসছি, আমি তো সংসদে যাওয়ার জন্য নিয়ে আসছি, এই সংসদকে ফাংশনিং করার জন্য। দেশে একটা হাস্যস্পদ পেয়ে বেড়াচ্ছি আমরা। হ্যাঁ, ফার্স্ট পার্লামেন্ট হয়েছে না, সেকেন্ড পার্লামেন্ট হয়েছে, এখন থার্ড পার্লামেন্ট চলতেছে। আমি বহুবার বলছি যে পার্লামেন্ট হলো বা সরকার হলো পজিশন অন অপোজিশন, ইটস লাইক একটা কেসির বিটাইয়ের মতো। ঠিক আপনারা অপোজিশনকে বাদ দিয়ে আমি একটা উদাহরণ দিই কিভাবে আপনারা ট্রিট করেন বিরোধী দলের এমপিদেরকে। এই বছর আপনারা 20 লক্ষ করে টাকা দিয়েছেন তা থেকে ইয়ের জন্য, রাস্তাঘাট করার জন্য। সে 20 লক্ষ টাকা আমাদের টাঙ্গাইলের 3 জন বিরোধী দলের এমপি, জনাব কাদের সিদ্দিকী, যিনি আগে আপনাদের সাথে এতদিন ছিল, তাকেও দেওয়া হয়নি। আওয়ামী লীগের এমপি আমাদের দল করতেন না। যাই হোক, ওনাদের সাথে একটা ভালো সক্ষতায় ছিল না, দলেই ছিলেন এক সময়। হ্যাঁ, সেটা ঠিক আছে, যাই হোক, ওনাকে এবছর দেওয়া হয়নি। তারপরে গম দেওয়া হয়েছে, সেগুলো আমাদের দেওয়া হয়নি। এমন ভাবে যদি আপনারা ট্রিট করে একটা বিরোধী দলের এমপিকে যদি কাজ করার সুযোগ না দেয়, আমার এলাকায় কোন স্কুল কলেজের কোন ম্যানেজমেন্ট আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না। একজন মন্ত্রী এলাকায় যায়, কোনোদিন আমাদেরকে একটা ভদ্রতা দাওয়াত পর্যন্ত দেয় না। এদিকে খালি আমরা পাই কি, প্রধানমন্ত্রীর অফিস থেকে মাঝে মাঝে কলকাতা গেলে আমি একটা চিঠি পেয়েছি যৌতুক প্রথা করার জন্য, বিলুপ্ত করার জন্য, এমপিদের সহযোগিতার জন্য। এরকম মাঝে মাঝে উপদেশ দিয়ে উনি আমাদেরকে কিছু চিঠিপত্র দেন। একটা প্রাইমারি স্কুলের স্যাংশন উন্নয়ন কর্মকাণ্ড হবে কি হবে না, সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে আসে। যখন আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলি, সেক্রেটারিকে বলি যে কেন আমার এলাকায় দেওয়া হচ্ছে না, তখন উনি বলেন যে এটা প্রধানমন্ত্রীর অফিস থেকে আপনাকে নিয়ে আসতে। তো আপনারা 96 আমাদের 116 জন এমপিকে ওইভাবে টাকাটা দিতেন বুঝে নাকি? না, অবশ্যই ওইভাবে জিজ্ঞাসা করছেন কেন? আমরা দিতাম কিনা দেখেন, আপনারা দেখেন। যখন আমার পিতা যখন অপোজিশন এমপি ছিলেন 2003, হ্যাঁ, গরম আসতো, আওয়ামী লীগের থানা প্রেসিডেন্ট এগুলো সব ডিস্ট্রিবিউট করতো, এমপির কোনো খবর নেই। এমপিকে জানান দেওয়া না। আপনারা আমি অনেক এমপির সাথে আপনাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে যে না আপনাদের মতো তার সাথে করে না, আপনাদের সাধারণ এমপি না। হ্যাঁ, আমি তাহলে আপনি বুঝতে পারেন যে না, বলেন আপনি দেখে আগে যে আপনারা যখন আমরা 116 জন ছিলাম, আপনারা যখন মাত্র 58 জন। যাই হোক, তো কম দেওয়ার ব্যাপার আপনাদের, আপনাদের দেওয়ার জন্য ভালো ছিল, আপনারা দিচ্ছিলেন। শুনুন, প্রথম 3 বছর অনেক বিএনপির এমপিদের কাছে আমি শুনেছি, তারা আমাকে বলেছে যে প্রথম 3 বছর আমরা সবকিছু সমান, যখন আমরা যাওয়া বন্ধ করলাম তখন আওয়ামী লীগ আস্তে আস্তে এটা করিয়ে দিল। সেটি হতে পারে, সেই কালচার থেকে আপনি বেরিয়ে আসতে পারতেন, উদাহরণ সৃষ্টি করতেন, কই করলেন না তো আপনারা। হ্যাঁ, আপনি সংসদে আসেন, ওই সংসদে আসেন, সংসদে আসেন না, চাউল গমের জন্য আমরা সংসদে যাইনি, আইন করার জন্য গিয়েছি। আমি স্কুলের যে সমস্ত কথাবার্তা বলতেছেন সকল না, আমার এলাকার মানুষও ট্যাক্স দেয়, তাদের ট্যাক্সে এই জাতীয় বাজেট হয়। আমার এলাকার যে সুষম উন্নয়নের কথা বলেন, তাহলে যারা বিরোধী দল তাদের এলাকায় কেন উন্নয়ন হবে না? ওনারা বলছেন যে এখন সুষম উন্নয়ন করছেন, কারণ আপনারা আগে বৈষম্য তৈরি করেছিলেন, সেগুলো ব্যালেন্স করছেন এখন।
যেসব এলাকায় উন্নয়ন হয়নি সেসব এলাকায় সেটা যদি বলেন ভালো প্রশ্ন, কিন্তু আমি বলি, আচ্ছা আমি এই আপনার এই প্রোগ্রাম আগে বলেছিলাম, আবারও বলি, একটা এলাকায় ধরেন আপনি গত টাইমে বিএনপি এমপি ছিল, এবার সেখানে আওয়ামী লীগের এমপি হয়েছে, তাহলে ওই উপজেলার ওই নির্বাচনী এলাকার মানুষ তাহলে চিরদিন মানে গত 10 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। এটা কত বড় একটা অবিচার। আমরা পার্লামেন্ট মেম্বার, আমরা দাবি করছি যে আমরা বিচার, আমাদের উপর আইন প্রণয়নের সর্বোচ্চ দায়িত্ব আমাদের উপর। আওয়ামী লীগ এমপি, হ্যাঁ, তাহলে মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে? কাজে এটা কত বড় অন্যায়। যাই হোক, বাংলা সমাজ শেষ। আমার মনে হয় দুর্নীতি সবচেয়ে বাংলাদেশের জন্য বড় সমস্যা, এবং দুর্নীতির জন্যই সন্ত্রাস, আমাদের জন্য এই মুহূর্তে আমাদের এই সমস্যাগুলো সমাধানার্থে আসলে আপনাদের উভয় দলকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মিলিয়ে করতে হবে। আমরা সেই আশা। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2টায়। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক মন্ডলী, আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। এই দিবসকে সামনে রেখে আমাদের মহান মুক্তি সংগ্রামে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, যেসব মা বোনেরা তাদের সম্মান উৎসর্গ করেছেন এই যুদ্ধে দেশটি স্বাধীনতার জন্য, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের দেশটিকে 71 সালে যে চেতনা নিয়ে, যে একতা নিয়ে সবাই মিলে দেশটিকে স্বাধীন করেছিলাম, সেই চেতনা নিয়ে দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এক হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। খাইতে খাইতে যাই বেলা।